দর্শক আমন্ত্রণ দেশ জনপদ লাইভে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। দর্শক, রেলের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারা দেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা, লালমনিরহাট ও ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল, জামাল বাদশাহ এবং মেহেদি নূর পরশ। প্রথমে আমি চলে যাচ্ছি জামাল, আপনার কাছে একই প্রশ্ন থাকবে, আসলে কর্মবিরতির এখন আসলে কি পরিস্থিতি দেখছেন এবং যাত্রীরা আসলে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? রেলওয়ের যে রানিং স্টাফরা রয়েছেন তারা যে কর্মবিরতিতে রয়েছেন গতকাল রাত 12টার পর থেকে, সেই কর্মবিরতি কিন্তু এখনো চলমান রয়েছে এবং এই কর্মবিরতির কারণে লালমনিরহাটের সাথে সারা দেশের এবং সারা দেশের সাথে ঢাকার রেল যোগাযোগ কিন্তু বন্ধ রয়েছে এবং এই রেল যোগাযোগ বন্ধ হওয়ার কারণে গতকাল রাত থেকে বুড়িমারি থেকে লালমনিরহাট এবং লালমনিরহাট থেকে ঢাকার কোনো ট্রেন কিন্তু আসলে যাতায়াত করছে না এবং আজকে সকাল 10টা 5 মিনিটে কিন্তু লালমনিরহাট থেকে লালমনি এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা থাকলেও সকল যাত্রী কিন্তু টিকিট কাটার পরেও তারা যেতে পারেননি। আমরা লালমনিরহাট রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে কর্মবিরতি চলার কারণে ট্রেন চলছে না এবং যারা লালমনি এক্সপ্রেসের টিকিট ক্রয় করেছিলেন তারা কিন্তু আসলে এই টিকিটের টাকাগুলো ফেরত পাবেন। আরেকটি বিষয় হচ্ছে যে রানিং স্টাফ যারা আন্দোলন রয়েছেন তাদের সাথে কথা হয়েছে, তারা যেটি বলছেন যে তাদের যে দাবি দেওয়া আনুতাসিক এবং পেনশনের যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ নিজ এলাকার কর্মঘণ্টা বা 8 ঘন্টা এবং বাইরের এলাকার কর্মঘণ্টা 12 ঘন্টা আর বেশি যদি তারা কাজ করেন সেক্ষেত্রে কিন্তু যে বাড়তি সুবিধা আসলে তারা পূর্বে পেত সেটি গত 2021 সালে কিন্তু আসলে সীমিত করার জন্য রেল মন্ত্রণালয়কে অর্থ মন্ত্রণালয় চিঠি দেয় এবং তারপরেই আসলে ধীরে ধীরে এটি কিন্তু আসলে একেবারে বন্ধ হয়ে যায়। এটি পুনরায় চালু না হওয়া পর্যন্ত, অর্থাৎ সুনির্দিষ্ট চালুর আশ্বাস বা যদি চালু না হওয়া পর্যন্ত এই রেলওয়ের রানিং স্টাফরা কিন্তু তাদের এই কর্মবিরতি অব্যাহত রাখবে। এর ফলে কিন্তু সাধারণ যে যাত্রী রয়েছে তারা কিন্তু চরম ভোগান্তিতে রয়েছে এবং গত রাত 12টার পর থেকে যেহেতু রেল চলছে না সেক্ষেত্রে কিন্তু রেলের যে যাত্রীরা রয়েছেন তারা কিন্তু অন্যান্য যানবাহন ব্যবহার করার চেষ্টা করছেন। সেক্ষেত্রে লালমনিরহাটের যে বাস সার্ভিস রয়েছে দিনের বেলা সেই বাস সার্ভিস কিন্তু আসলে খুব একটি আমরা দেখিনি, অর্থাৎ লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে মাত্র 2টি বাস কিন্তু আসলে ছেড়ে যায়। সেক্ষেত্রে 350-এরও অধিক যাত্রী লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও এই যাত্রীরা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত কিন্তু ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে, যার কারণে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। রেলের আমরা ট্রেন বন্ধ থাকার খবরে আরো জানতে এবারে যেতে চাই ব্রাহ্মণবাড়িয়ায়, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী পরশ জানাবেন যে ট্রেন আসলে বন্ধ থাকার কারণে যাত্রীদের কি ধরনের ভোগান্তি হচ্ছে এবং রানিং স্টাফরা কি ধরনের দাবি দেওয়া আসলে জানাচ্ছেন। হ্যাঁ, আপনাকে জানিয়ে রাখি, মধ্যরাত থেকে বাংলাদেশ রেলের যে রানিং স্টাফরা তাদের কিন্তু কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। এই কর্মবিরতির কারণে রেলপথে সব ধরনের ট্রেন চলাচল কিন্তু বন্ধ রয়েছে। আর এই দেশের রেলপথে পূর্বাঞ্চলের যে অন্যতম প্রবেশদ্বার হচ্ছে এই ব্রাহ্মণবাড়িয়া। এই ব্রাহ্মণবাড়িয়া দিয়ে প্রতিদিন আন্তনগর, মিল, কমিউটার সহ প্রায় 20 জোড়া ট্রেন কিন্তু এখান দিয়ে চলাচল করে। আর 14 জোড়া ট্রেন কিন্তু নিয়মিত এই স্টেশন দিয়ে কিন্তু স্টপেজ দেয়। তো ট্রেন চলাচল বন্ধ থাকার ফলে কিন্তু এই যে যাত্রীরা কিন্তু একটা চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। আমি সকাল থেকে যে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে রয়েছি, এই রেল স্টেশনে যে সকল যাত্রী রয়েছেন তারা কিন্তু অনেকেই জানেন না যে ট্রেন চলাচল যে বন্ধ রয়েছে। তারা কিন্তু রেল স্টেশন থেকে এসে ফিরে যাচ্ছেন। তারা বিকল্প পথ হিসাবে তারা সড়ক পথই বেছে নিয়েছেন। তো আমি বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি, তারা বলছেন যে ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে তারা তাদের বিভিন্ন প্রয়োজনীয় কাজে কিন্তু তারা বিভিন্ন জায়গায় যাওয়ার কথা ছিল, তারা কিন্তু এখন যেতে পারছেন না এবং সড়ক পথে যেতে তাদের প্রায় কয়েক গুণ সময় কিন্তু তারা লেগে যাবে। আর ব্রাহ্মণবাড়িয়ার ক্ষেত্রে যে রেলপথটা কিন্তু তাদের যাত্রীদের যাতায়াতের জন্য কিন্তু অনেকটি সুগম পথ, কারণ সময় লাগে অনেক কম। আর এছাড়া যে সড়ক পথে যে ব্রাহ্মণবাড়িয়া চলমান কাজের জন্য কিন্তু বিভিন্ন যানজট তৈরি হয়, সেজন্য তাদের
যেসব যাত্রী রয়েছে তারা এখানকে ওই সড়ক পথ দিয়ে যেতে 2 ঘন্টার রাস্তা তাদের যেতে লাগবে 5 থেকে 6 ঘন্টা আমাকে জানিয়েছেন। এছাড়াও আমি সকাল থেকে দেখেছি যে রেলওয়ে যে স্টেশনে যে স্টেশন মাস্টার সহ অন্যান্য কর্মকর্তা যে রয়েছেন তারা তাদের যে কর্মস্থলে এসেছেন এবং তাদের যে দাপ্তরিক কাজ তারা কিন্তু তা চালিয়ে যাচ্ছেন। তারা এখনো বলতে পারছে না যে কবে নাগাদ ট্রেন চলাচল শুরু হবে। তো আমি সকালে বিভিন্ন বাস কাউন্টার ঘুরেছি, বাস কাউন্টার ঘুরে দেখলাম যে এখানে অনেক যাত্রীদের ভিড় রয়েছে। তারা সড়ক পথে বাসে বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন। তো যে ট্রেনের যে কর্মবৃত্তি থাকার ফলে যে সকল যাত্রী তাদের টিকিট রয়েছে তাদের টিকিট নিয়ে কিন্তু যারা অনলাইন টিকিট কেটেছিলেন তারা কিন্তু অনেকটাই বিড়ম্বনায় পড়েছেন যে টিকিটে টাকা ফেরত পাবেন কিনা। আর ব্রাহ্মণবাড়িয়ার যে রেল স্টেশনের যে বুকিং ক্লার্ক রয়েছে তিনি আমাকে বলছেন যে রেল স্টেশন থেকে যারা টিকিট কাউন্টার থেকে যারা টিকিট কিনেছিলেন যাওয়ার জন্য তাদের যে টাকা ইতিমধ্যে ফেরত দিতে তারা শুরু করেছেন। এছাড়াও যে আখড়া রেলওয়ে জংশনের যে রানিং স্টাফরা গতকাল কিন্তু তারা একটি যে ধর্মঘটের জন্য তারা একটি করেছিলেন যে কর্মবিরতি পালন শুরু করেছেন। তারা বলছেন তাদের দাবি দেওয়া যতক্ষণ পর্যন্ত আদায় না হবে তারা কিন্তু তাদের এই কর্মবিরতি চালিয়ে যাবেন। তো রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতি নিয়ে এ ছিল আমার কাছে সর্বশেষ। জ্যোতি। লালমনিরহাট থেকে জামাল বাদশা এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে মেহেদী নূর পরশ যুক্ত ছিলেন। দর্শক, যেমনটি বলছিলাম যে রেলের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারা দেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। এখন কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী AH হিমেলের কাছে আমরা চলে যাচ্ছি। হিমেল, আপনি জানাবেন যে আসলে কর্মবিরতি এখন সবশেষ পরিস্থিতি কেমন রয়েছে এবং যাত্রীরা আসলে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন? আমি এই মুহূর্তে আছি আমি কমলাপুর রেলওয়ে স্টেশনে। এখানে রানিং স্টাফদের যে কর্মবিরতি কর্মসূচি সেটা হচ্ছে মধ্যরাতের পর থেকে তারা আসলে কর্মসূচি শুরু করেছে। সেই জায়গা থেকে আমরা এ পর্যন্ত জানতে পেরেছি যে রাত 12টার পর থেকে কোনো ট্রেন আসলে কমলাপুর থেকে ছেড়ে যায়নি এবং ঢাকার মধ্যে যে ট্রেনগুলো ঢুকেছে তারা কিন্তু হচ্ছে ঢুকার পরও হচ্ছে ওখান থেকে অন্য কোনো ট্রেন কিন্তু কমলাপুর থেকে যায়নি। আর আমরা যেটা লক্ষ্য করে দেখতে পেরেছি রেল উপদেষ্টা মহোদয় এসেছিলেন সকাল 10টায় রেল উপদেষ্টা এসেছিলেন। তিনি কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করে গেলেন এবং তিনি যেটা জানিয়েছেন যে এইখানে রেল মন্ত্রণালয়ের তেমন কিছু করার নেই। এখন অধিকাংশ দাবি যে রানিং স্টাফ যারা আছেন তাদের যে দাবি সেগুলো মেনে নেওয়া হয়েছে। এখন সেটা নির্ভর করছে অর্থ মন্ত্রণালয়ের উপরে। উনি যেটা জানালেন যে রেল উপদেষ্টা অর্থ মন্ত্রণালয়ের সাথে কথা বলে তারপর এই রানিং স্টাফ যে কর্মবিরতি যে কর্মচারীরা আছে তাদের এই বিষয়টি সুরাহা করা হবে। আমরা একটি বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই, এখানে যে বাংলাদেশ ছাত্র শ্রমিক দল তারাও কিন্তু হচ্ছে যে রানিং স্টাফ যে কর্মচারীরা আছে রেলের তাদের বিচারের দাবিতে তারাও কিন্তু সংহতি জানিয়েছে। আমরা এখানকার রেল ম্যানেজারের সাথে কথা বলার চেষ্টা করেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন রেলের যে টিকিট কেটেছেন যাত্রীরা তারা টিকিট রানিং যে টাকা সেটা তারা ফেরত পাবে, সেটাই ইতিমধ্যে তারা সেই ব্যাপারগুলো দেখছেন এবং অনেকে ফেরত পাচ্ছে এবং যারা ফেরত পায়নি তারা চেষ্টা করছেন টিকিটের টাকা ফেরত দেওয়ার জন্যে। আর আমরা যেটা সর্বশেষ জানতে পেরেছি এখান থেকে রেল উপদেষ্টা অর্থ মন্ত্রণালয়ের সাথে আলোচনা বৈঠক চলছে। সেই আলোচনা বৈঠকের প্রেক্ষিতে সিদ্ধান্ত অনুযায়ী তার সর্বশেষ উনি জানাবেন, সেই বিষয়টি আমরা এখানে জানতে পেরেছি। কমলাপুর রেল স্টেশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জ্যোতি। কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী AH হিমেল। এদিকে কর্মবিরতির মধ্যে মোহনগঞ্জ থেকে ঢাকাগামী হাওড় এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ এসে থেমে ঢাকা না যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
দর্শক এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, যাত্রীরা কি সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং তাদের বিকল্পভাবে পাঠানোর কোনো উদ্যোগ রয়েছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? কর্মবিরতির মধ্যেই সকাল ৮টায় মোহনগঞ্জ থেকে ঢাকাগামী হাওড় এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে কিন্তু সকাল 10:30টার দিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে পৌঁছেছে। এরপর আর ট্রেনটি যাবে না, সেই খবর পেয়ে কিন্তু সাধারণ যাত্রী যারা আছেন তারা কিন্তু অনেকটাই ক্ষুব্ধ হয়েছেন, বিপাকে পড়েছেন। অর্থাৎ ট্রেনটিতে প্রায় সহস্রাধিক যাত্রী রয়েছেন এবং তারা বলছেন যে যেহেতু কর্মবিরতি চলছে সেহেতু সেই লক্ষ্যে ট্রেনটি মোহনগঞ্জ থেকে না ছাড়লেই হতো, সেই বিষয়টি তারা বলছিলেন এবং এতে করে তাদের যে ভোগান্তি সেটি কিন্তু তারা ভোগান্তির শিকার হচ্ছেন এবং তারা বলছেন যে কর্তৃপক্ষ এই বিষয়টি কিন্তু তারা ঠিক করেননি, সেই বিষয়টি বলছিলেন। এবং আমরা দেখেছি রেলওয়ে স্টেশন সুপারিনটেন্ডেন্ট নাজমুল হক খানের সঙ্গে বেশ কিছু যাত্রী কিন্তু বাদানুবাদে জড়িয়েছেন এবং এছাড়াও পুলিশ প্রশাসনের সঙ্গেও কিন্তু তারা তর্কে জড়িয়েছেন এবং ইতিমধ্যেই যাত্রী সমাগম কিন্তু এখানে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে কিন্তু তারা অপেক্ষারত রয়েছেন এবং তাদেরকে কিন্তু প্রশাসন বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছেন, অর্থাৎ তাদেরকে বিকল্প পথে অন্যত্র পৌঁছে দেওয়া যায় কিনা, অর্থাৎ তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া যায় কিনা সেই চিন্তা ভাবনাও কিন্তু করছেন। অর্থাৎ আমরা দেখেছি ট্রেনটিতে কিন্তু বেশ কিছু যাত্রী এখনো পর্যন্ত তারা বসে আছেন এবং তারা বলছেন যে কর্তৃপক্ষ যদি কোনো সঠিক সিদ্ধান্ত না দিতে পারেন তাহলে তারা কিন্তু বিক্ষুব্ধ হয়ে উঠছেন এবং তারা বলছেন এই ঘটনার প্রেক্ষিতে যে দায় সেটি কিন্তু কর্তৃপক্ষকে নিতে হবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমরা যদি একজন যাত্রীর সঙ্গে একটু কথা বলতে চাই, আপনারা কেমন ভোগান্তির শিকার? অনেক ভোগান্তি আছি, ঢাকা যাবো আমরা টিকিট কাটতে আইছি, যদি বলতো তো আমরা টিকিট কাটলাম না, তো ঢাকার 200 টাকা দিলাম, আমরা অন্য জায়গায় যাইলাম, বাসে গেলাম, একটা কিছু করলাম না, তো অনেক যাত্রী সব ভোগান্তি হয়ে রয়েছে। মাঝপথে যা আটকে দিলে এটা মানে কি? 25 তারিখ টিকিট কাটছি, যদি করে দিতে 28 তারিখ ট্রেন চলবে না তাহলে আমাদের আর কোনো উদ্দেশ্য ছিল না। বাচ্চার কাছে একটা অনেক ভোগান্তি আছে, তো সরকার কি করে? তাদের খালি দাবি আছে, আর সাধারণ জনগণের কোনো দাবি নাই। সাধারণ যাত্রীরা বলছিলেন যে তারা কিন্তু পরিবার পরিজন নিয়ে এসে কিন্তু তারা বেশ ভোগান্তির মধ্যে পড়েছেন এবং তারা বলছেন এই বিষয়টিকে কিন্তু তারা খুব সহজভাবে নিচ্ছেন না, সেই বিষয়টি বলছিলেন। আমরা একটু যোগাযোগ করার চেষ্টা করব। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন আক্তার হোসেন। আক্তার হোসেন, জানতে চাই কি ধরনের সমস্যা হচ্ছে এখানে? যে হাওড় এক্সপ্রেস মোহনগঞ্জ থেকে হাওড় এক্সপ্রেস আসছে, ট্রেনটা এখন থেমে আছে, ঢাকামুখী হয়ে আছে। আমরা কথা বলতেছি কর্তৃপক্ষের সাথে এবং যারা স্ট্রাইক করছে তাদের সাথেও কথা বলার যোগাযোগ করার চেষ্টা করতেছি। আমরা চেষ্টা করতেছি যেন ট্রেনটা যেন ঢাকার দিকে যায়। এটা হয়তো সময় লাগবে, সময় লাগতে পারে। জি, তিনি বলছিলেন ট্রেনটি যেন ঢাকার উদ্দেশ্যে যেতে পারেন সেই ব্যবস্থা করার চেষ্টা কিন্তু তারা করছেন। অর্থাৎ যদিও আমরা দেখেছি রেলওয়ে কর্মকর্তা যারা কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু তারা বলছেন যে ট্রেন কোনোভাবেই কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাবে না এবং তারা কিন্তু রেলওয়ে স্টেশন মাস্টার রয়েছে নাজমুল হক খানের দিকে কিন্তু তেড়ে যাচ্ছেন এবং নাজমুল হক খানকে কিন্তু তারা কোনোভাবেই এই রেলওয়ে স্টেশন থেকে কিন্তু অন্যত্র যেতে দিচ্ছেন না। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এখানে সাধারণ যাত্রী যারা আছেন তারা কিন্তু খুবই বিক্ষুব্ধ হয়ে আছেন এবং সেই লক্ষ্যে কিন্তু রেলওয়ে স্টেশনে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যে কোনো পরিস্থিতিতে তারা বিষয়গুলো স্বাভাবিকভাবেই রাখবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সাধারণ যাত্রীদের যে দুর্ভোগ হচ্ছে তা নিয়ে সর্বশেষ। ইলিয়াস আহমেদ যুক্ত ছিলেন ময়মনসিংহ থেকে। দর্শক, চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। সেখানকার পরিস্থিতি জানাতে এবার সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, দাবি পূরণে মাদ্রাসা শিক্ষকরা কি বলছেন? তাদের কোনো আশ্বাস দেওয়া হয়েছে কিনা, কি তথ্য রয়েছে? ধন্যবাদ আপনাকে। যেমনটা বলছিলেন যে শিক্ষকরা কিন্তু এখন পর্যন্ত শাহবাগ ছেড়ে যাননি এবং তারা ইতিমধ্যে আলটিমেটাম দিয়েছে 2টার মধ্যে যদি তাদের সেই দাবি দেওয়া পূরণের ব্যাপারে
সরকারিভাবে কোনো আশ্বাস না দেওয়া হয় তখন পর্যন্ত তারা কিন্তু সচিবালয়ে ঘেরাও মতো কর্মসূচি দেবে। এবং এখন পর্যন্ত শিক্ষকরা কিন্তু সেখানে সেই দাবিতেই কিন্তু তারা এখানে অবস্থান করছেন। আমরা গত কয়েকদিন ধরে দেখেছি যে শিক্ষকরা কিন্তু আজকে 10ম দিনের মতো এখানে কিন্তু অবস্থান করছেন এবং এর আগে 19 তারিখ থেকে আসলে তাদের এই কার্যক্রম শুরু হয় এবং এই দাবি দেওয়া আদায়ের জন্য তারা 19 তারিখ থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে যে রাস্তা সেখানে কিন্তু তারা অবস্থান করেন এবং পরবর্তীতে আজকে রোববার থেকে আসলে এখানে শাহবাগের সামনে যে জাতীয় জাদুঘরের পাশে চারুকলা ইনস্টিটিউটের সামনে রাস্তাটিতে অবস্থান করছেন এবং তারা কিন্তু যতক্ষণ পর্যন্ত দাবি দেওয়া না মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এখানে থেকে সরে যাবেন না বলে এখানকার শিক্ষকরা বলছেন। এবং এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো আসলে সরকারের অনুমতি নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন সময় এগুলো প্রতিষ্ঠিত হয়েছে। অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের বয়স 30-40 বছর পর্যন্ত হবে এবং সেই সব শিক্ষকদের কিন্তু এখন পর্যন্ত সরকারিভাবে কোনো ভাতা বা বেতনের কোনো ব্যবস্থা করা হয়নি। এবং সবশেষ আমরা যেটি জানি 2013 সালে যে শিক্ষকদের বেতন দ্বিগুণ করা হয়েছিল সেই অনুযায়ী 1500 শিক্ষা প্রতিষ্ঠান এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদেরকে সেখানে 3500 টাকা এবং 2500 টাকা এরকম এখন পর্যন্ত ভাতা দেওয়া হয় এবং বাকি যেসব প্রতিষ্ঠান রয়েছে অর্থাৎ আরও 5 থেকে 6 হাজার শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো স্বতন্ত্র সেগুলো শিক্ষকদেরকে আসলে কোনো ধরনের বেতন ভাতা এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে দেওয়া হয় না। ফলে দীর্ঘদিন ধরে আসলে তারা এখানে বঞ্চনার শিকার হয়ে আসছেন বলে এখানকার শিক্ষকরা অভিযোগ করছেন এবং এখানকার যেসব শিক্ষক তারা এসেছেন তাদের সবচেয়ে আশঙ্কার জায়গাটা হচ্ছে যে এখন যেসব শিক্ষক অবসরের দিকে যাচ্ছেন এবং পরবর্তীতে আর কোনো শিক্ষক নতুন করে আসলে তারা নিতে পারছেন না যেহেতু সরকারিভাবে আসলে বেতন ভাতা দেওয়া হচ্ছে না। ফলে তাদের কিন্তু আসলে কোনো ধরনের সেই জায়গাগুলোতে যাবার সুযোগ নেই এবং নতুন করে কোনো শিক্ষিত ছেলে বা শিক্ষার্থী তারা কিন্তু এই পেশায় আর বা এই শিক্ষকতা বা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকতা আসলে কোনোভাবে আসতে চাচ্ছেন না। ফলে তারা আশঙ্কা করছেন যে তাদের যে কোনো মুহূর্তে আসলে এসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে এবং সেই আশঙ্কা থেকেই কিন্তু এখানকার শিক্ষকরা বলছেন যে দ্রুত তাদেরকে জাতীয়করণের মাধ্যমে আসলে তাদের বেতন ভাতা ইত্যাদি প্রদান করার জন্য। এবং আমরা এখানকার অনেক শিক্ষকের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে তারা জীবন নির্বাহের জন্য আসলে নানাভাবে চেষ্টা করে যাচ্ছেন এবং অনেক শিক্ষক আছেন যারা শিক্ষকতার পাশাপাশি ছোটোখাটো ব্যবসা যেগুলো বিকেলের দিকে ব্যবসা এবং আরও নানা কাজের মধ্য দিয়ে আসলে এখানকার তাদের যে কার্যক্রম দৈনন্দিন সংসার চালিয়ে যাচ্ছেন এবং সেই আসলে অমানবিক যে জীবনটি সেটি আসলে কতদিন চালাবেন সেটি কিন্তু এবং তাদের কাছে প্রশ্ন এবং তারা চাচ্ছেন যে দ্রুত এই বিষয়ে একটি সমাধান নিয়ে আসা হোক এবং শিক্ষকদের যে দাবি দেওয়া সেগুলো মেনে নেওয়া হোক এবং তাহলে হয়তো তারা এখান থেকে সরে যাবেন। এবং আমরা দু একজন শিক্ষকের সাথে একটু কথা বলবার চেষ্টা করি যে কি বলছেন। আপনাদের সাথে একটু জানতে চাই আসলে আপনাদের যেহেতু সরকারিভাবে কোনো বেতন ভাতা দেওয়া হয় না, আপনাদের প্রতিষ্ঠানগুলো কিভাবে চালান আপনারা একটু যদি বলেন। আমাদের শিক্ষকরা কোনো বেতন ভাতা না থাকার কারণে মাদ্রাসা টাইমের পরে বিভিন্ন পেশার সাথে জড়িত হয়। কেউ ছোটোখাটো দোকান, কেউ মসজিদের ইমামতি, মসজিদের মুয়াজ্জিন, এছাড়া কেউ খেতে খামারে কাজ করে এভাবে জীবিকা নির্বাহ করে মোটামুটি কোনো রকম চলে। কোনো বেলা খেয়ে কোনো বেলা না খেয়ে ঊর্ধ্বগতির সময়ে উর্দু বাজারের যে অবস্থা এতে মোটামুটি কোনো রকম চলে আর কি। এই মাদ্রাসাগুলো কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1984 সালে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে 18,000 শিক্ষা প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন দেওয়া হয়েছিল। 1984 সালে প্রতিষ্ঠিত হয়ে পরবর্তী রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়ের সাথে 500 টাকা ভাতার সিস্টেম হয়েছিল। তো ভাতার সিস্টেম রেজিস্ট্রার প্রাথমিক এবং আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা একই সাথে ভাতা পেতে পেতে এখন পর্যন্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাত্র 1519টা প্রতিষ্ঠানের শিক্ষকরা 3300 টাকা ভাতা পায়। আর 2013 সালে সরকার 26,193 প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করে দিল, কিন্তু একটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকেও সরকার জাতীয়করণ বা এমপিওভুক্তি করলো না। এভাবেই চলছে। জি, এরপর থেকে আমরা এভাবে অর্ধাহারে অনাহারে জীবনযাপন করছি। আমাদের কারো কোনো বেতন ভাতা নাই। মাত্র 1500 শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা 3300 টাকা করে ভাতা পাচ্ছে। আপনাদের এখানে শিক্ষার্থী কেমন থাকে? আমাদের এখানে
আমাদের কোনো কোনো প্রতিষ্ঠানে ইনশাল্লাহ প্রাইমারি স্কুলের চেয়েও অনেক বেশি শিক্ষার্থী। প্রাইমারি স্কুলে যেই কারিকুলাম আমাদেরও সেই একই কারিকুলাম, তার চেয়ে আমাদের আরবি এবং আকাইদ ফিকা সাবজেক্টগুলো একটু বেশি আছে, ইসলামিক সাবজেক্টগুলো, অর্থাৎ মাদ্রাসা লেভেলের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এনসিটিভির যে কারিকুলাম আছে সরকারি এনসিটিভির, সেই এনসিটিভির কারিকুলামে আমাদের পাঠদান করানো হয়। দাখিল আলিম ফাজিল কামিল মাদ্রাসার সাথে সংযুক্ত যে প্রতিষ্ঠানগুলো আছে সেই সংযুক্ত প্রতিষ্ঠানে যে বই পড়ানো হয় আমাদের একই বই পড়ানো হয়, কিন্তু সরকার আমাদেরকে বেতন দিচ্ছে না, আমাদের কোনো খোঁজখবর নিচ্ছে না। এক যুগেরও বেশি সময় ধরে চলাচলের অনুপযোগী যশোর শহরের নীলগঞ্জ তাঁতিপাড়া সড়কটি, ভোগান্তিতে ৩,০০০ মানুষ। দর্শক, বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর। সাগর, কি বলছে আসলে যাত্রী ও চালকরা? সংস্কারে কর্তৃপক্ষ কোনো আশ্বাস দিয়েছে কিনা, কি তথ্য রয়েছে? ধন্যবাদ জ্যোতি আপনাকে। আপনি আসলে যেমনটা বলছিলেন যে আসলে এক যুগের বেশি সময় ধরেও কিন্তু আমি যে সড়কে দাঁড়িয়ে আছি, নীলগঞ্জ তাঁতিপাড়া সড়ক, এই সড়কটি চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। এই এক যুগে অনেক নেতা এসেছে, অনেক প্রতিশ্রুতি এসেছে, ক্ষমতার হাত বদলেছে, কিন্তু এই এলাকার মানুষের ভাগ্যের কিন্তু আর বদল ঘটেনি। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা নীলগঞ্জ তাঁতিপাড়া সড়ক। এই সড়কটি কিন্তু একটি কানেক্টিং সড়ক, যশোর খুলনা মহাসড়ক এবং যশোর নড়াইল যে মহাসড়কটি রয়েছে, এই দুইটা সড়কের কানেক্টিং রোড হচ্ছে এটা যদিও বাইপাস সড়ক, কিন্তু এখানে হেভি ওয়েট গাড়িগুলো এই সড়কে বেশি চলে। এই সড়কে রাত গভীর হওয়ার সাথে সাথে কিন্তু দূরপাল্লার যে বাসগুলো আছে সেগুলো 4 কিলোমিটার পথ অতিক্রম করা লাগে বিধায় এই সড়ক দিয়ে শর্টকাট নেয়, যার কারণে এই সড়কটা ভগ্নদশা কাটছে না। এই সড়কের ভগ্নদশা যেই ছেলেটা 12 বছর আগে দেখেছে, সেই ছেলেটা আজকে পড়ালেখার জীবন শেষ করে প্রায় প্রত্যেক জীবনে প্রবেশ করেও সে দেখছে যে এই সড়কের ভাগ্যটা বদলেনি। এই সড়কের ভাগ্য বদলে বারবারই জনপ্রতিনিধি যারা ছিলেন, কর্তৃপক্ষ যারা ছিলেন, বারবারই শুধু আশ্বাস দিয়ে গেছেন, কিন্তু আসলে কখনো সেটা বাস্তবায়ন হয়নি। আমরা দেখেছি বৃষ্টির সময় এই সড়কটিতে চলাচল করতে মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয়, কিছু কিছু সময় পিচের রাস্তার উপরে ঘেঁষ ফেলে কোনো রকম দায় সারে কর্তৃপক্ষ। তো আমি এই ব্যাপারে কথা বলতে চাই স্থানীয় যুবকের সাথে। তারা এই সড়কটি উন্নয়নে বিভিন্ন সময় কর্তৃপক্ষের সাথে তারা কথা বলেছেন, তাদেরকে কর্তৃপক্ষ কি জানিয়েছেন আমরা একটু সেই বিষয়টাতে কথা বলতে চাই। আসলে এই সড়কটা উন্নয়নে আপনারা তো বারবার কর্তৃপক্ষের সাথে কথা বলছেন, কর্তৃপক্ষ আপনাদেরকে কি জানিয়েছে? তারা বলতে চাচ্ছে যে হবে, হচ্ছে, বাজেট পাস নাই, এখনো পৌরসভা থেকে কোনো বাজেট নাই। এই নিয়ে এক এক সময় এক এক রকম কথা। দেখেন, প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে খুলনার যে বাইপাস সড়কের যতগুলা হলো বাস বা ট্রাক গুলা যায়, সেগুলা যখন যায় তখন ওই মনিহাট থেকে কিন্তু ঘোরে না, তারা কিন্তু এই বাইপাস সড়ক থেকে নিয়ে এই দিক থেকে নড়াইলের ওই দিক থেকে চলে যায়, এবং সেগুলো এত ভারী এবং এত হলো মানে হেভি ওয়েট বহন করে, যাতে রাস্তার এই আজকে এই বেহাল দশা। আমরা অনেকবার করে কর্তৃপক্ষকে বলছি, পৌরসভাকে বলছি, বারবার উন্নয়নের জন্য বলছি, তারা বলছে আমাদের কাছে এখন এই মুহূর্তে কোনো প্রকার বাজেট নেই। অনেক ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে আসলে সড়ক উন্নয়নে কর্তৃপক্ষ বারবারই আশ্বাস দিয়ে গেছেন। এর আগে পতিত আওয়ামী লীগ সরকারের মেয়র যখন ছিলেন হায়দার গনি খান পলাশ, আমরা দেখেছি তিনিও বারবার টেন্ডারের কথাই বলেছেন যে এই টেন্ডার হচ্ছে, আগামীতে টেন্ডার হলে করে দিব, এরকম কথা বলেছেন। এখন যিনি পৌর প্রশাসকের দায়িত্বে আছেন জনাব রফিকুল হাসান, তিনি বলছেন যে এটি একটি প্রজেক্টের আওতায় যুক্ত করা হয়েছে। ঠিক কবে নাগাদ এটা ঠিক করা হবে সেটা কিন্তু নির্দিষ্ট করে বলেননি, তবে তিনি বলছেন যে প্রজেক্টের আওতায় যুক্ত করা হয়েছে, প্রজেক্ট পাস হলে এবার এই সড়কটি হয়ে যাবে। আসলে এই সড়কটি দীর্ঘ 12 বছর ধরে কিন্তু এরকম অবহেলিত হয়ে পড়ে আছে, যেটা একটা ইতিহাসের জন্ম দিয়ে ফেলেছে। এখন আদৌ কবে ঠিক হবে প্রশাসন কর্তৃপক্ষ কিন্তু এটা নির্দিষ্ট করে বলছে না। এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ যুক্তি। আমাদের সহকর্মী সালাউদ্দিন সাগর যুক্ত ছিলেন যশোর থেকে। সাভারের ধামরাইয়ে ফসলি জমির মাঝে গড়ে উঠেছে পুরনো টায়ার পুড়িয়ে ফার্নেশাল ওয়েল তৈরির অবৈধ কারখানা। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, উচ্ছেদে প্রশাসন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না কেন, কি তথ্য রয়েছে আপনার কাছে? জ্যোতি, যেমনটি আপনি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি ধামরাইয়ের সাঙ্গর এলাকায় এবং আমার পেছনে আপনি যে কারখানাটি দেখতে পাচ্ছেন এটি একদমই ফসলি জমির মাঝখানে গড়ে তোলা হয়েছে। এই সমস্ত যে কারখানাগুলো রয়েছে এগুলোর কিন্তু প্রকৃত অর্থে কোনো বৈধ ছাড়পত্র নেই। তারপরেও কিন্তু পরিবেশ অধিদপ্তর বলেন এবং উপজেলা প্রশাসন বলেন দীর্ঘদিন ধরে এই সমস্ত কারখানা তাদের কার্যক্রমগুলো পরিচালনা করলেও কিন্তু তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। আপনি এই মুহূর্তে যেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন যে বিশাল বড় বড় এই কম্প্রেসার, এইগুলোর
আলোর মধ্যেই কিন্তু রাতে এই যে টায়ারগুলো আছে, পরিত্যক্ত টায়ার, সেগুলোকে এটার মধ্যে পোড়ানো হয়, পরে এখান থেকে ফার্নিশ অয়েল বের করা হয়। এর থেকে ওরা করে এই টায়ার এবং টিউব পুড়িয়ে যে জ্বালানি তৈরি হয়, এর থেকে কিন্তু পরিবেশের যে এদের যে এই কারখানার যে কালো ধোঁয়া এবং এগুলোকে ধোঁয়া এবং এখানকার যে কালি, সেটা কিন্তু বাতাসে ছড়িয়ে পড়ছে এবং যার ফলে কিন্তু 16 ধরনের মারাত্মক রোগ কিন্তু এতে ছড়িয়ে পড়ছে। এর মধ্যে রয়েছে আপনার কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন, মিথেন সহ নানা ধরনের ক্ষতিকারক রাসায়নিক কিন্তু এই ধোঁয়া এবং কালির মধ্য দিয়ে পরিবেশে ছড়িয়ে পড়ছে। পাশাপাশি এই অঞ্চলটি, যেহেতু ধামরাইয়ের এই অঞ্চলটি একেবারেই কৃষি নির্ভর এলাকা, যেহেতু কৃষি জমির মাঝখানে এই সমস্ত কারখানা গড়ে উঠেছে, সে কারণে কিন্তু কৃষকরাও দুশ্চিন্তায় রয়েছে। বিগত কয়েক বছর যাবত এই সমস্ত কারখানার ফলে এখানকার যে কৃষি উৎপাদন, সেটির পরিমাণও কিন্তু একেবারেই কমে আসছে। কৃষকদের সাথে আমরা কথা বলছিলাম, তারা যেটি বলছে যে তাদের যে উৎপাদন ব্যয় এবং তাদের যে ফসল তারা জমি থেকে উঠাচ্ছেন, সেটির পরিমাণ কিন্তু 4 ভাগের 1 ভাগে নেমে আসছে এবং এর ফলে কিন্তু এইখানকার যারা কৃষক আছেন তারা কিন্তু হতাশ হয়ে পড়েছেন। পাশাপাশি নানা ধরনের দুরারোগ্য ব্যাধিতেও কিন্তু এখানকার যারা বসবাসকারী রয়েছেন তারা আক্রান্ত হচ্ছেন। তবে উপজেলা প্রশাসন এবং পরিবেশের কোনো ধরনের তৎপরতা না থাকায় কিন্তু এই সমস্ত যে প্রতিষ্ঠানগুলো আছে, এরা কিন্তু তাদের কর্মতৎপরতা অব্যাহত রেখেছেন। তো স্থানীয়দের দাবি যে অতি দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং কৃষি জমি থেকে এই সমস্ত কারখানাগুলোকে উঠিয়ে দেওয়া হবে। জুথি, ঘন কুয়াশা এবং নাব্য সংকটে ভোলা লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচলে বিঘ্ন হচ্ছে। এ বিষয়ে আরো জানাতে সহকর্মী ছোটন সাহা আমাদেরকে বিস্তারিত জানাবেন। ছোটন, চালক ও যাত্রীরা কি বলছেন এই ভোগান্তি নিয়ে? জ্যোতি, এটি হচ্ছে দক্ষিণাঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নৌ রুট এবং এখান থেকে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের অন্তত 21 জেলার সাথে কিন্তু যোগাযোগ রক্ষা হয়ে আসছে এই রুটটি। কিন্তু এটি এখন বর্তমানে যে বাধার সৃষ্টি হচ্ছে সেটি হচ্ছে ঘন কুয়াশা একদিকে সমস্যার সৃষ্টি করছে, ঠিক অন্যদিকে কিন্তু আপনার নাব্য সংকটের কারণে কিন্তু নৌযানগুলোকে চলাচলে মারাত্মক বিঘ্নের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে ফেরি চলাচলে মারাত্মক বিঘ্নের সৃষ্টি হচ্ছে। 2 ঘন্টার পথ কিন্তু আপনার এই রুটটি পারাপার হতে কিন্তু গড়ে 3.5 থেকে 4 ঘন্টা লাগে। এতে অতিরিক্ত জ্বালানি পোড়ার পাশাপাশি কিন্তু ক্ষতিগ্রস্ত কিন্তু হচ্ছেন এই রুটের শ্রমিকরা। তো আমরা একটু কথা বলবো মেরিন অফিসারের সাথে, এই রুটের দায়িত্বরত। আপনাকে জানতে চাইবো যে এই সমস্যা সমাধানে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? এই সমস্যা সমাধানের জন্য আমরা আমাদের কর্তৃপক্ষের কাছে একাধিকবার চিঠি পেয়েছি, কিন্তু এখন পর্যন্ত মেঘনা নদীতে কোনো ডিটেচিং কার্যক্রম শুরু হয়নি। ধন্যবাদ। যদি একটু তথ্য যুক্ত করতে চাই, এই রুটটি হচ্ছে আপনার 22 কিলোমিটার নৌ রুট ভোলা থেকে লক্ষ্মীপুরের দূরত্ব, কিন্তু এই নাব্য সংকটের কারণে এগুলোকে অতিরিক্ত 13 কিলোমিটার কিন্তু ঘুরে যাতায়াত করতে হচ্ছে। তো এ কারণে সময়টাও বেশি লাগছে। তো কিছুদিন আগে নৌ পরিবহন এবং শ্রম মন্ত্রণালয়ের যে উপদেষ্টা ব্রিগেডিয়ার অফ এম শাওকত হোসেন এসেছিলেন, তাকেও আমরা প্রশ্ন করেছি যে দক্ষিণ অঞ্চলে যে নৌযান সচল রাখার ব্যাপারে, ড্রেজিং কার্যক্রমের ব্যাপারে আমরা জানতে চেয়েছি। তিনি আমাদেরকে বলছিলেন যে অতি দ্রুতই দক্ষিণাঞ্চলের যে নাব্য সংকট নিরসনে ড্রেজিং কার্যক্রম অব্যাহত রাখার কথা কিন্তু তিনি বলছিলেন। এবং একই সাথে বিআইডব্লিউটিসি এর পক্ষ থেকে বলা হয়েছে এই সংকট মোকাবেলায় ড্রেজিং এর দাবি কিন্তু তারা তুলেছিল, কিন্তু সেই পরিপ্রেক্ষিতে একাধিকবার জানানোর পরও বিআইডব্লিউটি এর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এমনটি অভিযোগ কিন্তু তারা করছিলেন। তো এ ছিল আমার কাছে ভোলা লক্ষ্মীপুর রুটে যে নাব্য সংকট এবং ঘন কুয়াশার কারণে যে নৌযান চলাচলে বিঘ্নের সৃষ্টি হচ্ছে তা নিয়ে সর্বশেষ তথ্য। জ্যোতি, 31 জানুয়ারি শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। গাজীপুর টঙ্গীর তুরাগ তীরে চলছে প্রস্তুতি। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, ইজতেমার প্যান্ডেল তৈরির কাজ কেমন চলছে, কেমন চিত্র সেখানকার জানাবেন? আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে টঙ্গী তুরাগ নদীর তীরে কিন্তু আপনার যে ইজতেমা যেটা শুরু হয়েছে সেটা কিন্তু এখন যে সম্পূর্ণ কাজ কিন্তু শেষের পথে, এবং এখন কিন্তু যে সর্বশেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটা কিন্তু হচ্ছে। আপনার মূল মঞ্চ কাজ কিন্তু সমাপ্তি হয়েছে এবং ইলেকট্রিক কাজ এবং দাগ কাটা, সামিয়ানা টানানো সব ধরনের কাজ কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে শেষ হয়েছে। আজকে থেকে কিন্তু লোক আসতে শুরু করেছে এবং গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগ
আগেও কিন্তু যে সমস্ত কাজগুলো ছিল, যে মশাক নিধন থেকে শুরু করে পয় নিষ্কাশনের ব্যবস্থা, সব ধরনের প্রস্তুতি কিন্তু এখানে রাখা হয়ে শেষ করেছে। তো আমি এই ব্যাপারে কথা বলবো যে গাজীপুর সিটি কর্পোরেশনের যে রয়েছেন কর্মকর্তা, ওনার কাছে আমি জানতে চাইবো যে আপনারা কি ধরনের কাজ ইতিমধ্যে সমাপ্তি করেছেন। আমরা ইতিমধ্যে আমাদের যত এই ইজতেমা মাঠের আশেপাশে যত ড্রেন আছে, আমরা ড্রেনগুলো পরিষ্কার কাজ সম্পন্ন করেছি। আমরা এখানে টিন সরবরাহ করেছি। আমরা বিদ্যুতের যত লাইট, কেবল, এগুলা ফ্যান পর্যাপ্ত পরিমাণে চাহিদা মোতাবেক সরবরাহ করেছি। ইতিমধ্যে আমাদের প্রশাসক মহোদয় জনাব শরফুদ্দিন আহমেদ, বিভাগীয় কমিশনের যিনি ঢাকার বিভাগীয় কমিশনার, উনি এসে মাঠ পরিদর্শন করেছেন। আমাদের সিও মহোদয় প্রতিদিনই আসতেছেন, ইজতেমা কমিটির সাথে আলোচনা করতেছেন। ওনাদের যে ডিমান্ডগুলা প্রতিদিনে আমরা এইগুলা সেইভাবে বাস্তবায়ন করতেছি। কাজ কি মানে শেষ করে ফেলছেন নাকি? আল্লাহর রহমতে আমাদের কাজ 95% শেষ। কিছু সামান্য কাজ আছে, এগুলা এখন চলমান আছে, আজকের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি শুনলেন যে এখানকার যে মানে প্রধান নির্বাহী কর্মকর্তা রয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশন, উনি কিন্তু সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং সর্বশেষ মুহূর্তের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু ইতিমধ্যেই সমাপ্তি ঘটিয়েছেন। আমরা দেখতে পেয়েছি এখানে কিন্তু গতকালকেও মশার নিধনের জন্য কিন্তু এখানে স্প্রে করা হয়েছে এবং আপনার এখানে কিন্তু আমি আমার পিছনে কিন্তু আপনার ভ্যাকুম মেশিন দিয়ে কিন্তু এখানে ড্রেনগুলোকে পরিষ্কার করেছে। অর্থাৎ গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে কিন্তু ব্যাপক যে সবসময় যে কাজগুলো করে আসে সেই কাজ কিন্তু ইতিমধ্যে তারা শেষ করেছেন। পাশাপাশি আপনি জানেন যে আগামী 31 তারিখ থেকে কিন্তু বিশ্ব ইজতেমার যে প্রথম পর্ব সেটা অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে কিন্তু ইতিমধ্যেই ইজতেমা প্রাঙ্গণের যে বিশাল যে কর্মযজ্ঞ সেটি কিন্তু স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, অর্থাৎ প্রশাসনের পাশাপাশি আমরা দেখেছি যে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এখানকার কিন্তু মুরব্বীরাও কিন্তু সেই কাজে অংশ নিয়েছেন এবং শেষ করেছেন। তো টঙ্গী তুরাগ নদীর তীরে কিন্তু আপনার 31 তারিখ থেকে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে এবং 2 তারিখে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে 2 তারিখ শেষ হবে। এমনটাই কিন্তু যে এখানকার যে মুরব্বীরা রয়েছেন তারা জানিয়েছেন। আমি কিন্তু প্রধান যে ফটক রয়েছে সেই ফটকের সামনে দেখতে পেয়েছি যে এখানে কিন্তু অনেক বিদেশি মেহমান এবং দেশি যে মেহমানগুলো তারা কিন্তু ঢুকতেছেন এবং খিত্তায় অবস্থান নিতে দেখেছি আমি। তো এই ছিল আমার কাছে গাজীপুর বিশ্ব ইজতেমা ময়দান থেকে সর্বশেষ। তৃণমূল পর্যায়ের নারীদের সরকারি বিভিন্ন সেবা প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে তথ্য কেন্দ্রের আপা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়াউর, তথ্য আপা কি নারীদের নিয়ে উঠান বৈঠক করছেন কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? জি, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেত্রকোনার কেন্দা উপজেলার জফরপুর গ্রামের নারীদের নিয়ে। আমাদের এখানের যে স্থানীয় তথ্য আপা, উপজেলা তথ্য কেন্দ্রের তথ্য আপা, তিনি উঠান বৈঠক করছেন এবং এই উঠান বৈঠকের যে মূল কারণটি, উদ্দেশ্য হচ্ছে এই যে তৃণমূল পর্যায়ে যারা নারী রয়েছেন, সরকারি বিভিন্ন সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য তথ্য প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন করার জন্য এই তথ্য আপা কিন্তু কাজ করে যাচ্ছে। তো আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এখানে কিন্তু এই অঞ্চলের বিশেষ করে জফরপুর গ্রামের নারীরা এখানে সবাই এসে একটি উঠানে তারা মিলিত হয়েছেন, এখানে উঠান বৈঠক করছেন এবং এই সবাই কিন্তু এখানকার যে উপজেলা রয়েছে সেই উপজেলার নির্বাহী কর্মকর্তা, কৃষি কর্মকর্তা এবং সমাজসেবা কর্মকর্তা সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত রয়েছেন। তো আমি এখানে এই মুহূর্তে একটু কথা বলতে চাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ইমদাদুল হক তালুকদার মহোদয়ের সঙ্গে। এই যে উঠান বৈঠকগুলো হচ্ছে, বিশেষ করে নারীদেরকে সরকারি সেবা প্রাপ্তির ক্ষেত্রে বিভিন্ন সহায়তা তথ্য প্রদান করছে, তো এই উদ্যোগটিকে আপনি মানে কিভাবে সহযোগিতা করছেন? ধন্যবাদ। আমরা এই ধরনের উঠান বৈঠক সবসময় হয়ে থাকে, এটা বাই রোটেশন বিভিন্ন ইউনিয়ন এবং মহল্লায় হয়ে থাকে। আমরা সবসময় এই তথ্য আপার মাধ্যমে আমাদের যে সরকারি মৌলিক সেবাগুলো, যেগুলোর মাধ্যমে আমাদের তৃণমূল পর্যায়ের নারীরা বিভিন্ন উন্নয়ন ঘটাতে পারেন, তাদের জীবনমানের উন্নয়ন ঘটাতে পারেন, তাদের সচেতনতা বৃদ্ধি করতে পারেন, সর্বোপরি সরকার কর্তৃক যে সময়ে সময়ে বিভিন্ন সেবা দেওয়া হয় সেগুলো যাতে সহজেই তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, এই লক্ষ্যে আমরা সবসময় এই তথ্য আপার সাথে আসি
এসে আমাদের বিভিন্ন এখানে আসেন, কৃষি কর্মকর্তা আছেন, তারপর সমাজসেবা অফিসার মহোদয় আছেন, আমরা এরকম ফ্যামিলি প্ল্যানিং আছেন, আমরা বিভিন্ন দপ্তর এসে সরাসরি তাদের উঠানে বসে তাদের বিভিন্ন সরকারি সেবা সম্পর্কে তাদের আমরা উৎসাহিত করি নেয়ার জন্য, এবং তাদের সাথে একটা কানেক্টিভিটি তৈরি হয় এর মাধ্যমে। এর ফলে যেটি হয়, তারা বিভিন্ন তথ্য প্রাপ্তির মাধ্যমে সরকারের বিভিন্ন সেবা নিতে তাদের খুব সহজ হয়, এবং এর ফলে আমি মনে করি এটি একটি যুগান্তকারী পদক্ষেপ সার্বিক যে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে। আমরা সবসময় এইসব কাজে তাদেরকে সহায়তা দিয়ে আসছি সবসময়। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা যেমনটি বলছিলেন যে এই যে তথ্য আপা এই পর্যন্ত এই উপজেলা 113টি উঠান বৈঠক তিনি করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন, এবং এখানকার নারীদের সঙ্গে আমরা একটু কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে আসলে এই উঠান বৈঠকের ফলে এবং এই তথ্য আপার যে বিভিন্ন কার্যক্রম, এইসব কার্যক্রমের ফলে তৃণমূল পর্যায়ের যারা একেবারেই ধরেন অনেকটাই অসচেতন নারী রয়েছেন, তারা কিন্তু সরকারি তথ্য প্রাপ্তির ক্ষেত্রে তারা অনেকটাই তাদের উপকার হচ্ছে, এবং যে বিভিন্ন যে সরকারি সেবা সেই সব সেবা প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু তারা আগের চেয়ে অনেকটা সচেতন হয়েছেন এবং তারা সেই সব সেবা কিন্তু গ্রহণ করছেন। তো সাধারণ সচেতন লোকজন বলছেন যে এই কার্যক্রম যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু তৃণমূল পর্যায়ের নারীরাও তারা আরো এগিয়ে যাবে এবং সরকারি সব ধরনের সেবা, তাদের যে অধিকার, মৌলিক অধিকারগুলো তারা আদায় করতে পারবে। এই ছিল আমার কাছে উঠান বৈঠকের সর্বশেষ তথ্য।